প্রীতম কোটালের ডিল এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, কোথায় আটকে রয়েছে আনওয়ার আলীর পিএসসির ভার্ডিক্ট, এরই সাথে রয়েছে আইএসএল এর বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটা দিয়ে। তো ফার্স্ট অফ অল, আজকে ইন্ডিয়া ভার্সেস মরিশিয়াসের ম্যাচ রয়েছে। তো এটা অনেকে জিজ্ঞেস করছিল যে খেলাটা কোথায় দেখাবে। তো তোমাদেরকে বলে দিই যে টিভিতে তোমরা খেলাটা স্পোর্টস 18-এ দেখতে পারবে, আর যদি আমরা ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বলি তাহলে এই খেলা তোমরা সরাসরি দেখবে জিও সিনেমাতে অ্যাবসলিউটলি ফ্রি। তো এটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস মরিশিয়াস ম্যাচটার লাইভ টেলিকাস্ট ডিটেলস। যদি এবার চলে আসি আমরা আজকের পরবর্তী খবরে, এবং সেটা হচ্ছে আনওয়ার আলী। তো বেসিক্যালি আনওয়ার আলীর ভার্ডিক্ট আসার কথা ছিল লাস্ট স্যাটারডে, তারপরে দুদিন কেটে গেছে, আজকে মঙ্গলবার, এখনো আনওয়ারের ভার্ডিক্ট এলো না। আমি জানি না যে যখন তোমরা এই ভিডিওটা দেখবে ততক্ষণে আনওয়ারের ভার্ডিক্ট বেরিয়ে গেছে কিনা, বাট এই মুহূর্তে পিএসসি অনেক সময় লাগিয়ে ফেলছে এই ভার্ডিক্ট অ্যানাউন্স করতে, যেটা একেবারেই আমার মনে হয় উচিত হয় না। আমি জানি না যে কিসের জন্য এক্স্যাক্টলি এত ডিলে হচ্ছে। আগের স্যাটারডে পুরো ফাইনাল ভার্ডিক্ট ফাইনালাইজ হয়ে যাওয়ার কথা, রবিবার দিন ছুটি ছিল, তো এক্সপেকটেশনস ছিল যে মানডে অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু কালকেও সে অ্যানাউন্সমেন্ট এলো না। এখন ব্যাপারটা হয়েছে মনে হচ্ছে আজকে আসবে, আজকে না এলে কাল মনে হবে যে কালকে আসবে। এই জিনিসটা আমার মনে হয় সমর্থকদের জন্য খারাপ হচ্ছে, এবং এটা পিএসসিকে বুঝতে হবে যে সমর্থকরা মুখিয়ে রয়েছেন এই ভার্ডিক্ট শোনার জন্য, যার ফলে নাও ইটস হাই টাইম যে এবার তারা ভার্ডিক্টটা অ্যানাউন্স করুক। প্রায় 10 দিনেরও বেশি সময় তারা নিয়ে ফেলেছে এই ফাইনাল ভার্ডিক্ট ফাইনালাইজ করতে। আর কত সময় তারা নেবে? এমন কি তারা ফাইনাল ভার্ডিক্ট দেবে যেটা এতটা কমপ্লিকেটেড হতে চলেছে? বিকজ আমি জানি যে যেরকমই ভার্ডিক্ট আসুক না কেন, যেটা রঞ্জিত বাজাজ নিজেও টুইটারে টুইট করে জানিয়েছেন যে যাই ভার্ডিক্ট আসবে তার অপোনেন্ট পার্টি সেটাকে অ্যাপিল করবেন। তো অর্থাৎ এখানে তো কোনো সন্দেহ নেই যে যাই ভার্ডিক্ট আসুক না কেন সেটা কোনো ফাইনাল ভার্ডিক্ট হবে না। এই কেস আরো লম্বা চলবে, এখনো মোটামুটি ধরে নাও 1-1.5 বছর এটা ব্যাক এন্ডে চলতে থাকবে। তোমরা হয়তো আর আপডেট সেরকম ভাবে পাবে না, তবে এটা এই ফাইনাল ভার্ডিক্টে শেষ হবে না, যার ফলে, এবং এটা আমরা অনেক দিন ধরে আলোচনা করে আসছি, তো যেই ভার্ডিক্টটি আসুক না কেন ইট ওয়ন্ট বি দ্য ফাইনাল ভার্ডিক্ট। আজকে মোহনবাগানের ফেভারে যদি ডিসিশন যায় তাহলে ইস্ট বেঙ্গল সমর্থকদের মন খারাপ করার কিছু নেই, কারণ ইস্ট বেঙ্গল অ্যাপিল করবে, সেই অ্যাপিলের ডিসিশন ইস্ট বেঙ্গলের পরেও যেতে পারে। আর আজকে যদি ইস্ট বেঙ্গলের পরে ডিসিশন যায় তাহলে মোহনবাগান অ্যাপিল করবে, তো ইট গোজ ভাইসি ভার্সা। তো এখন সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে প্লিজ পিএসসি, ইটস আ রিকোয়েস্ট, এবার ভার্ডিক্টটা সামনে আনুন, অ্যানাউন্স করুন। এটা হচ্ছে আনওয়ার আলী নিয়ে আমার রিকোয়েস্ট। যদি আমরা চলে আসি আজকের পরবর্তী আপডেটে, এবং সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে। তো কালকের ভিডিওতেই তোমরা আপডেট পেয়ে গেছিলে যে এই মুহূর্তে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স একটা সোয়াপ ডিল করার চেষ্টা করছে উইন্ডোর বাইরে, যেখানে দীপক টাংরি মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্স যাবেন এবং প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগানে আসবেন। দুজনেই তাদের নিজেদের কন্ট্রাক্ট টার্মিনেট করে অ্যাজ আ ফ্রি এজেন্ট এই ক্লাব ওই ক্লাবে সাইন করবেন। তবে মোহনবাগান এখনো যা শোনা যাচ্ছে দীপককে ছাড়তে খুব একটা আগ্রহী নন, বাট এটাও তোমাদেরকে বুঝতে হবে যে কেরালা ব্লাস্টার্স যদি প্রীতম কোটালকে ছাড়ে তাহলে সেই ক্ষেত্রে তারা একটা ভালো প্লেয়ারকেই নিতে চাইবে, তারা এমনি এমনি ছাড়বে না। তো সেই কারণে তোমরা অনেকেই বলছো সুমিত রাঠিকে দিয়ে দাও, গ্ল্যান মার্টিন্সকে দিয়ে দাও, বাট এটা তো তোমাদের হাতে নেই। কেরালা ব্লাস্টার্স যদি গ্ল্যানকে না চায়, কেরালা ব্লাস্টার্স যদি সুমিত রাঠিকে না চায়, তাহলে তো এখানে মোহনবাগানের ক্ষতি, মোহনবাগানের প্রীতম কোটাল চাই। তো সেই কারণে এখানে মোহনবাগান ক্যানট বি দ্য চুজার্স যে আমি এই প্লেয়ারকেই দেবো। এখানে কেরালা ব্লাস্টার্সেরও একটা হ্যান্ড আছে যে তারাও নিজেদের পছন্দের মতন প্লেয়ার নিতে চাইবে। এটা তো অনেক ভাগ্য ভালো তোমাদের যে কেরালা ব্লাস্টার্স অভিষেক সূর্যবংশী থেকে সরে এখন দীপক টাংরির দিকে গেছে, বিকজ ফার্স্ট অফ অল তো ফার্স্ট চয়েস প্রথম থেকেই কেরালা ব্লাস্টার্সের দীপক টাংরি ছিল। তারপরে মোহনবাগান স্পষ্ট জানিয়ে দিয়েছিল দীপক টাংরি ইজ নট ফর সেল। তারপরে কেরালা ব্লাস্টার্স ঘুরে অভিষেক সূর্যবংশীর দিকে, মোহনবাগান তখনও সেই ডিল রিজেক্ট করেছিল। তো এত কিছুর পরেও যে কেরালা ব্লাস্টার্স আবার এসে দীপককে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রীতম কোটালের বদলে, আই থিঙ্ক মোহনবাগান ক্যানট লেট গো অফ দিস অপরচুনিটি, এটাই তারা মনে করছে। যদিও দীপককে ছাড়তে মোহনবাগান ম্যানেজমেন্ট ইচ্ছুক নয়, কিন্তু এই মুহূর্তে ফর দ্য গ্রেটার গুড, দলের জন্য যেটা এখন সব থেকে বেশি দরকার, এখন দেখতে গেলে কিন্তু মোহনবাগান সেই ডিলটাই করতে চাইছে যেটাতে দলের সাহায্য হবে। এবং দীপকের মতন একটা প্লেয়ার বেঞ্চে থাকলে ডেফিনেটলি বেঞ্চ স্ট্রেংথ বাড়ে। তবে এটাও একটা ফ্যাক্ট যে দীপক কেরালা ব্লাস্টার্সে গেলে হয়তো একদম ফার্স্ট চয়েস থাকবেন। তো সেই কারণে একটা প্লেয়ারের পার্সপেক্টিভ থেকেও মোহনবাগান দেখছে। মোহনবাগান ডেফিনেটলি আমার মনে হয় যে প্লেয়ার ছাড়তে রাজি হয়নি ফার্স্ট থেকেই, তারা সবসময় চেয়েছিল একটা ট্রান্সফার ফি দিয়ে আইদার তুমি প্রীতমকে দাও অথবা একটা সোয়াপ ডিলে দাও যেখানে আমাদের পছন্দের প্লেয়ারকে আমরা দেবো। কিন্তু মোহনবাগান এখন সেই নেগোসিয়েশন করার জায়গায় নেই। ট্রান্সফার ফি এর ব্যাপার তো আর আসছে না, বিকজ এটা ট্রান্সফার উইন্ডোর বাইরে। তো এখন পসিবিলিটি হচ্ছে এরকমই একটা সোয়াপ ডিল। তো এখন আই থিঙ্ক উই আর বিয়ন্ড দ্যাট ডিসকাশন যে মোহনবাগান একে ছাড়তে চায় না তবুও ছাড়তে হচ্ছে। আই থিঙ্ক যা ডিসকাশন হওয়ার অলরেডি দুটো পার্টির মধ্যে হয়ে গেছে। কালকে যে খবরটা ছিল যে কালকের মধ্যে স্কোয়াড লিস্ট জমা দিতে হলো দলকে, সেটা ঠিক কথাই, কিন্তু মার্কাস মেরগুলাও একটা টুইট করে কালকে ক্ল্যারিফাই করেছেন যে দ্যাট ইজ নট দ্য ফাইনাল লিস্ট। এর পরেও যদি কোনো চেঞ্জেস কোনো দল নিজেদের দলের মধ্যে করেন, কোনো প্লেয়ার এলো কোনো প্লেয়ার গেল, তাহলে সেই চেঞ্জেসগুলো স্টিল অ্যাপ্লিকেবল এবং ভ্যালিড। তো সেই কারণে কালকে ফাইনাল লিস্ট জমা পড়ে গেলেও এর পরেও যদি মোহনবাগান প্রীতম কোটালকে সাইন করে, সেই সাইনিং তারা স্কোয়াডে দেখাতে পারে, অর্থাৎ প্রীতম কোটালকে রেজিস্টার করতে মোহনবাগানের কোনো রকমের অসুবিধা হবে না। তো এখন ফাইনাল পেপার ওয়ার্কসের কাজ চলছে বলে আমি মনে করছি। তারা চেষ্টা করেছিল কালকের মধ্যেই যদি সবকিছু কমপ্লিট করে দেওয়া যায়, বাট এখনও সেটা
কমপ্লিট হওয়ার জায়গায় নেই। তো সেই কারণে প্রীতম এবং দীপকের ডিল এখনো চলছে, প্রগ্রেস করছে, এবং এটা আমার মনে হয় বারবার বলে দেওয়াটা ভালো যে দ্য ডিল ইজ নট ইয়েট ডান। যতক্ষণ না পেন টু পেপার হচ্ছে কোনো ডিলকে ডান বলা যায় না। তবে প্রীতমের সাইনিংটা সময়ের অপেক্ষা, এটা আমরা সকলেই মানছি, যার ফলে মোহনবাগান সমর্থকরা ভীষণ রকমভাবে আশাবাদী যে প্রীতম ঘরে ফিরবেন। হ্যাঁ, দীপককে ছেড়ে দেওয়াটা একটা বড় ব্লান্ডার হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য কনসিডারিং দ্য বেঞ্চ স্ট্রেংথ, কিন্তু আগে সাইনিংটা হোক, তারপরে এই ডিলটার প্রোজ অ্যান্ড কনসের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এটাও তোমাদেরকে বলে দিই যে এটাও একটা ফ্যাক্ট যে তোমাদেরকে বলছিলাম যে কালকে স্কোয়াড লিস্ট জমা পড়লেও এর পরেও যে প্লেয়ার্সরা সাইন যদি করে কোনো ক্লাবে তারা সেটাকে ঢোকাতে পারবে স্কোয়াডে, দ্যাট ইজ ভেরি মাচ ভ্যালিড। কারণ আমি হায়দ্রাবাদের কথাটা পরে আমার মাথায় এলো যে হায়দ্রাবাদ তো অলরেডি এখন প্লেয়ার সাইন করা জাস্ট স্টার্ট করেছে, ফ্রি এজেন্টস প্লেয়ারদের, সে বিদেশি হোক কি সে দেশি প্লেয়ার হোক। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি কালকে স্কোয়াড লিস্ট জমা দিতে হয় তাহলে হায়দ্রাবাদ কি করে বাকি প্লেয়ারদের রেজিস্টার করবে? তো সেখান থেকে আমার হঠাৎ করে মাথায় খটকাটা লেগেছিল। তারপরে মার্কাস নিজেই সেটাকে ক্ল্যারিফাই করেছেন যে এর পরেও প্লেয়ার্স তোমরা নিতে পারো, সাইন করতে পারো, গিভেন যে তোমরা যে রুলস রয়েছে সেগুলোকে কমপ্লিট করো, ফলো করো, তাহলে এখানে কোনো রকমের প্রবলেম নেই, প্রীতমকে রেজিস্টার করতে কোনো অসুবিধা হবে না মোহনবাগানের ওয়ান্স দ্য সাইনিং ইজ ডান। এবার হায়দ্রাবাদে যখন কথা উঠলো তোমাদেরকে বলে দিই যে সাই গডার্ড ওয়ান অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ান সাইনিংস আমি বলবো আইএসএল-এ, এবং এই প্লেয়ারটিকে এই মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদ এফসি তুলে নিয়েছে আপকামিং সিজনের জন্য। ইনফ্যাক্ট তারা তাদের যে ক্যাপ্টেন ছিল জোয়াও ভিক্টর, তার সাথেও কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা বলছে, যদিও বা সেই ডিল কমপ্লিট হবে কিনা সেটা বলাটা এখনই যাচ্ছে না, বিকজ ভিক্টর যেই স্যালারিতে হায়দ্রাবাদে খেলতেন সেটা শোনা যাচ্ছে প্রায় 3-3.5 কোটি টাকার। সেটা অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো যে আইএসএল এর অনেক তারকা প্লেয়ার্সদের মতন স্যালারি। তো এটা অনেকেরই জানা ছিল না, এটা খেলনাবের আশিস নেগি ব্রেক করেছিলেন যে এত হাই স্যালারিতে জোয়া ভিক্টর হায়দ্রাবাদে ছিলেন, অ্যান্ড সেটা বলে দেয় যে হাউ ব্যাডলি দ্য ক্লাব ওয়াজ বিং রান বাই বরুণ ত্রিপুরানিনি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে জোয়া ভিক্টরের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা উঠছে, তবে আই থিঙ্ক স্যালারি নিয়ে নেগোসিয়েশন হবে। তবে বিদেশি নিয়ে হায়দ্রাবাদ অলরেডি মার্কেটে নেমে পড়েছে, দেখা যাক যে কতদিনে তারা তাদের নিজেদের দল কমপ্লিট করে। শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার্সদের দল কমপ্লিট হয়ে গেছে, ইন্ডিয়ানদের যে কোর সেটা হায়দ্রাবাদ কমপ্লিট করে ফেলতে পেরেছে, এরপরে শুধুমাত্র আর বিদেশি সাইনিং হবে। আর যদি আমরা শেষ খবরে আসি, এবং সেটা হচ্ছে আজকে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির আজকে অ্যাওয়ে কিট রিলিজ হয়েছে, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস বিউটি। মানে এত সুন্দর একটা জার্সি, তাদের হোম জার্সি বলো কি অ্যাওয়ে জার্সি বলো, দুটোই এত সুন্দর এবং এত আই ক্যাচিং যে মানে আমার তো ইচ্ছা করছে এই জার্সিটা কিনে নিতে। ডেফিনেটলি আমি হয়তো কিনতেও পারি যদি দাম ঠিকঠাক রাখা হয়, বাট এটাই আমার খালি একটা বক্তব্য যে আমাদের নিজেদের কলকাতা ময়দানের যে ক্লাবগুলো, ইনফ্যাক্ট মোহামেডানের জার্সি কিন্তু খুবই সুন্দর লাগলো আমার। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের কি মনে হয় যে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের কি এরকম ভালো আই ক্যাচিং জার্সি হওয়া উচিত নয়? এত ভালো ডিজাইনার্স রয়েছে, ওয়ার্ল্ড অফ এমবিকে বলে একটা খুব ভালো ডিজাইনার পেজ রয়েছে, যারা ইনফ্যাক্ট আইএসএল এর বেশ কয়েকটা ক্লাবসের জার্সি এর আগেও ডিজাইন করেছে। ইনফ্যাক্ট এই ইয়ারেও তারা চেন্নাই এফসির জার্সি ডিজাইন করেছে, এবং চেন্নাইয়ের জার্সিটা দেখো তোমরা কি সুন্দর লাগছে, স্পেশালি তাদের অ্যাওয়ে কিটটা। তো আই থিঙ্ক আমাদের কলকাতা ময়দানেও এই জার্সি কালচারটাকেও চেঞ্জ করতে হবে। ওই একই জার্সি 3-4 বছর ধরে পড়ে যাওয়াটা আমার মনে হয় ফার্স্ট অফ অল মোহনবাগান সমর্থকরা ভালো চোখে দেখেন না। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেরকম আহামরি ডিজাইনের কোনো জার্সি আমরা কিন্তু লাস্ট এই কয়েক বছরে দেখিনি। হোয়াট এভার বিট ওই সেম সিম্পল একটা লাল হলুদ জার্সি, বাট আই ক্যাচিং ডিজাইন খুব কমই দেখা গেছে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের জার্সিতে। তো আই রিয়েলি হোপ যে এই কয়েকটা জিনিসও এই ক্লাবসরা দেখবেন যে বাকি আইএসএল ক্লাবসরা কোন জায়গাগুলো ভালো কাজ করছে। ডেফিনেটলি ইস্ট বেঙ্গল মোহনবাগান তাদের নিজেদের জায়গা থেকে অনেক ভালো কাজ করছে, যেগুলো হয়তো বাকি আইএসএল ক্লাবসগুলো করছে না। তবে বাকি আইএসএল ক্লাবসরাও কি ভালো কাজ করছে সেটাও ইস্ট বেঙ্গল মোহনবাগানকে কিন্তু নিতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু নিজেদেরকে প্রেজেন্টও করতে হবে। বাট আই রিয়েলি লাভ দিস মুম্বাই সিটি এফসি অ্যাওয়ে জার্সি। মানে লিটারালি একটা প্রিমিয়াম ভাইব রয়েছে এই জার্সিটার মধ্যে, এবং এই জার্সি পরে আমি যে কোনো জায়গায় ঘুরতেও যেতে পারি, কোনো অসুবিধা নেই, এত সুন্দর জার্সিটা দেখতে। বাট এরকম ভালো জার্সি কবে আমরা কলকাতা ময়দানে দেখবো আমি কিন্তু মানে সেই দিকেই মুখিয়ে রয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আজকের মোটামুটি আপডেট। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।